জি, আসসালামু আলাইকুম। আহ, আপনারা যারা আমাদের লাইভটার জন্য অপেক্ষা করছেন, আমরা একটু দেরি হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা এই লাইভটিতে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাইরে, যারা এখন সংযুক্ত হচ্ছেন অথবা লাইভটি শেষ হওয়ার পরে যারা যুক্ত হবেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রবাস যাত্রার পাশাপাশি আজকে আমরা প্রবাস ফেরত প্রবাসীদের গল্প নিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠানটি। আর সেই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি সাবেক দক্ষিণ কোরিয়া প্রবাসী। দক্ষিণ কোরিয়া থেকে গিয়ে তিনি নিজের উদ্যোগে বর্তমানে তিনি গ্রিড আইল্যান্ড অ্যান্ড এগ্রো রিসোর্টের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, এবং গ্রিড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, আহ তাদের কাছে আগেই একটা অনুরোধ জানিয়ে রাখি, সেটা হচ্ছে হলো আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অথবা আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, যদি কেউ একজন কমেন্টস করে জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম এবং আমরা অনুষ্ঠানটি সামনে এগিয়ে নিতে সহজ হতো আমাদের জন্য। পারভেজ যুক্ত হয়েছে, পারভেজ একটু জানাও যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, শোনা যায় কিনা আমাদেরকে। তো যাই হোক, আপনারা যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে, যেহেতু অনুষ্ঠানটি আমরা 10 মিনিট পরে শুরু করেছি, আমরা কথা না বাড়িয়ে বা ভূমিকা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানে ফিরে যাব। তার আগে আমরা একটু জানতে চাই যে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। পারভেজ যদি আমাদের একটু জানাতে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। পারভেজ, পারভেজ সহ যারা যুক্ত হয়েছেন অলরেডি 7-8 জন যুক্ত হয়ে গেছেন। তো যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের সাউন্ডটা, হাবিব মামা যদি আমাদের একটু জানাতেন যে আমাদের সাউন্ডটা ঠিক মতো শোনা যায় কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আজকে আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। শুধুমাত্র প্রবাস থেকে গিয়ে, যারা প্রবাসে থেকে দীর্ঘদিন থেকে দেশে গিয়ে কি করবেন দুশ্চিন্তা করেন, কোথা থেকে শুরু করবেন। তো আমি সেই আঙ্গিকে, সেই চিন্তাধারা থেকেই অনুষ্ঠানটি আবার একটু ভিন্নভাবে সাজিয়ে দীর্ঘদিন পর আবার লাইভে আসলাম। তো লাইভে আসছে এবং এমন একজন অতিথিকে এনেছে যিনি স্বনির্ভরশীল এবং স্ব উদ্যোগে তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তো আমরা সর্বপ্রথম নজরুল ভাইয়ের সঙ্গে পরিচিত হবে। জি ভাই, আর যদি আপনি, আমি যদিও আপনার পরিচয় দিয়েছি, যদিও পরিচয়টা ফেসবুকের মাধ্যমে অনেকে জেনে গেছেন, তারপর যদি আপনি আপনার পরিচয়টা উপস্থাপন করতেন আর কি। জি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি যার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। এরপরে কৃতজ্ঞতা জানাই প্রবাস যাত্রা পেজের অ্যাডমিন ইলিয়াস শরীফকে সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমার পরিচয় যার মধ্যে তেমন কিছু নাই। যদি ছোট্ট করে বলি তাহলে আমি প্রবাসী হিসাবে পরিচিত দিব, যেহেতু আমি একজন, আজকের অনুষ্ঠানটা প্রবাসীদের নিয়ে হচ্ছে। আমি গত দীর্ঘ 4 বছর 10 মাস সাউথ কোরিয়াতে ছিলাম, 2015 থেকে 2016 থেকে 2020 পর্যন্ত। এরপরে দেশে ফিরে এসে নিজের ব্যবসা পরিচালনা করছি। আমার ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা। আমি রিয়েল এস্টেট ব্যবসার উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং পাশাপাশি প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র তৈরি নিয়ে কাজ করছি। এটা হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। জি ভাই, আমরা যদি আপনার, যেহেতু আমাদের অনুষ্ঠানটা হলো প্রবাস ফেরত প্রবাসীদের নিয়ে, তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার প্রথমে প্রবাসে কেন গেলেন, আর যাওয়ার পর আবার দেশে ফিরলেন কি উদ্দেশ্য। অনেকে তো প্রবাসী দীর্ঘদিন থাকে, আপনি মাত্র 4 বছর 10 মাস থাকলেন, তারপর আবার দেশে এসে নিজে এখন সফলতার মুখ দেখলেন। আমরা যদি আপনার প্রবাস যাওয়ার জার্নিটা সংক্ষিপ্ত আকারে শুনতাম, আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে হলো আপনি প্রবাস থেকে ফিরে এসে কিভাবে উদ্যোক্তা হলেন, কিন্তু আপনার প্রবাসের যাত্রাটা আমরা একটু শুনতে চাই। আর যেহেতু আপনি একবারে অল্প সময় ছিলেন, 4 বছর 10 মাস, কারণ কি, এই বিষয়গুলো একটু যদি আমাদেরকে জানাতেন। আমি প্রবাসে যাওয়ার আগে ছোট্ট একটা ব্যবসা করতাম, টেলিকম ব্যবসা। তো সেটা করার মাঝে দীর্ঘদিন ছিলাম, 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তো এরপরে ব্যবসা করতে আসলে পুঁজি লাগে, পুঁজি ছাড়া বড় ব্যবসা করা যায় না। সেই চাহিদা থেকেই আমি প্রবাসে যাই
প্রবাসে যাওয়ার চেষ্টা করি। তো তখনই দেখতাম যে সাউথ কোরিয়াতে যাওয়া যায় মাত্র ৮০,০০০ টাকা হইলেই, সাইনবোর্ড দেখতাম কিন্তু বিশ্বাস হইতো না। পরে একসময় খোঁজ খবর নিয়ে দেখি যে না, এখানে আসলেই যাওয়া যায়, অল্প টাকায় খরচে প্রবাসে কোরিয়াতে যাওয়া সম্ভব, যাওয়া যায়, আমার এখানে ভালো একটা ইনকামের সুযোগ আছে। তো সেই সুবাদেই প্রবাসে গেছি নিজের পরিবার রেখে। আহ, একটা পরিবার রেখে প্রবাসে থাকার একটা কষ্টকর জীবন। তারপরেও সেখানে গেছি, সেখানে থাকছি 4 বছর 10 মাস। প্রথম থেকে আমার একটা চিন্তা ছিল যে আমি প্রবাসে দীর্ঘদিন থাকবো না। আমার যতটুকু হইলে একটা ব্যবসা, ভালো ব্যবসা দাঁড় করানো যায় বা শুরু করা যায়, এরকম একটা পুঁজি হইলে, ক্যাশ হইলে আমি দেশে ফিরে চলে আসবো। দীর্ঘদিন আমার থাকার ইচ্ছা ছিল না, যার কারণে আমি কোরিয়াতে কাজও একটু বেশি করতাম। অনেকে বলতো আপনি এত টাইম নিয়ে দীর্ঘ সময় কাজ করেন কিভাবে, ডিউটি করেন কিভাবে। কিন্তু আমার মনে একটা সাহস ছিল, মনে একটা শক্তি ছিল, যে শক্তি আমাকে দীর্ঘ টাইম কাজ করার সাহস জুগিয়েছে। তো সে থেকে আমি আহ, অল্প সময়ে অল্প সময়ে কাজ করে আমি দেশে চলে আসার সিদ্ধান্ত নেই। তো আরেকটা বিষয় হলো, যারা প্রবাসে যায়, আমাদের দেশে কর্মসংস্থান কম থাকার কারণেই কিন্তু মানুষ প্রবাসে যায়, না হলে তা কেউ রাইট। যাইতো না। তো যেহেতু প্রবাসে আসার কারণেই কর্মসংস্থান কম থাকার কারণ, তা আমি দেশে গিয়ে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তৈরি করতে পারি 2 4 5টা, তাহলে হয়তো কারণ না কারণ প্রবাসে আসার প্রয়োজন হবে না। এই চিন্তা জি জি থেকেই আমি অল্প সময়ে কোরিয়া থেকে আবার দেশে ব্যাক করি। ব্যাক করার পরে আমার যে স্বাভাবিক ব্যবসা ছিল সেটা শুরু করি আবার। এরপরে রিয়েল এস্টেট ব্যবসায় আসি, রিয়েল এস্টেট ব্যবসায় আসার পরে এখন আছে জি আলহামদুলিল্লাহ। আল্লাহ। জি আমরা সেটা ধারাবাহিক শুনি। জি ভাই, এখানে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আসলে মূলত প্রবাসে মানে কতদিন থাকা উচিত একজন প্রবাসীর? প্রবাসের জীবনটা তো সহজ জীবন না, এবং এটা ত্যাগের জীবন। একজন প্রবাসী আপনজন রেখে, পরিবার রেখে, আত্মীয় স্বজন রেখে, কারোর ছোট্ট সন্তানকে রেখে প্রবাসে থাকা খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক। যারা থাকে তারা এটা সবাই বুঝে। প্রবাসে না থাকলে প্রবাসের মর্ম কেউ বুঝতে পারে না, বুঝতে পারেন? প্রবাসের জি জীবনটাকে বুঝতে পারে না। জি। তো তো আহ, জি জি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ। করে, বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যা জি কম জি থাকার কারণে ডিস্টার্ব করে। জি। তো প্রবাসে থাকলাম, এরপর দেশে চলে আসছি। আসার পরে এখন তো আল্লাহর মতে রিয়েল এস্টেট যেহেতু করছি, আর জি ভাই, আপনি দীর্ঘদিন যখন এই যে দীর্ঘদিন যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ দীর্ঘদিন দীর্ঘদিন জি 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 দীর্ঘদিনের যে বিষয়টা, দীর্ঘদিন প্রবাসে থাকলে আসলেই থাকার শেষ নাই, মানুষের চাহিদার শেষ নাই। মানুষের চাহিদা আল্লাহ পূরণ করতেও, আল্লাহ বলছে পূরণ হয় না মানুষের চাহিদা। যে যত জি যার যত আছে আরো চায়। তো আমার মনে হয় যে যতটুক হইলে একটা পরিবার চলতে পারে, যতটুক হইলে মানুষের জীবন পরিচালনা করতে পারে, অন্যের কাছে না চাইতে হয়, নিজের চাহিদা নিজে পূরণ করতে পারি, এইরকম একটা ক্যাশ হইলে বা এতটুকু ব্যবসা শুরু করার মতো হইলে আমার মনে হয় দেশে পরিবারের কাছে ফেরত আসা উচিত। জি। তো যাই হোক, এই বিষয়টা আপনারা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয়, যখন আপনি ফেরার সিদ্ধান্ত নিলেন, যেহেতু দক্ষিণ কোরিয়া মানে একটা লোভনীয় সে স্যালারি আছে এখানে, একটা সুন্দর দেশ, তো যখন আপনি ফেরার সিদ্ধান্ত নিলেন, তখন কি আপনার পরিবার থেকে কোনো আপনার চাপ বা আপনি সে যেন না আসেন, এই ধরনের কোনো কিছু কি আপনার বাধার সম্মুখীন হয়েছেন কিনা? প্রবাস থেকে ফেরত আসার সময় একটা এরকম সমস্যা থাকে, সেটা হলো জি পরিবারের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, কেউ ভয় দেখায়, কেউ সাহস দেয়, এরকম থাকে। আবার যাদের ছোট সন্তান থাকে, স্ত্রী থাকে, স্ত্রীদের কথা হলো টাকার বেশি দরকার নেই, চলে আসো দেশে। জি আবার ছোট সন্তান থাকলে তাদের চাহিদা যে বাবা চলে আসো দেশে, টাকার দরকার নাই, আমার কিছু লাগবে না। বাস্তবতা এরকমই কথা বলে। জি কিন্তু আবার যারা গার্জিয়ান, যারা মুরব্বী আছে পরিবারে, তারা কিন্তু আবার অন্য চিন্তা করে।
যে আমার সন্তান হোক, ছেলে হোক বা বড় ছোট ভাই হোক, তারা দেশে চলে আসলে দেশে এসে কি করবে, দেশে এসে আবার টাকা পয়সা নষ্ট হবে, আবার ভালো ইনকাম করতে পারবে কিনা, এরকম একটা সমস্যা থাকে, মানে পক্ষেও থাকে বিপক্ষেও থাকে। তো এটা তো মাথায় সেক্ষেত্রে নিয়ে আপনি সিদ্ধান্ত, জি সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি অগ্রাধিকার দিয়েছেন? আমি সবসময় আমার নিজের চিন্তাকে প্রাধান্য দেই বেশি। তো আমার চিন্তা ওইটাই যে আমার যেহেতু যতটুকু টাকা হইলে আমি ব্যবসা করতে পারবো, মোটামুটি চলতে পারবো, এরকম আমার ক্যাশ হলে আমি দেশে চলে যাওয়া উচিত। যার কারণে আমি দেশে চলে আসছি, আমার নিজের সিদ্ধান্তকে আমি প্রাধান্য বেশি দিচ্ছি আর কি। জি জি জি, অসংখ্য ধন্যবাদ জি ভাই। আমরা আমরা আপনার প্রবাস যাওয়া এবং প্রবাস থেকে ফেরত আসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনার যদি যদি কোনো প্রশ্ন থাকে অথবা অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অথবা প্রবাস নিয়ে, প্রবাসে যাওয়া অথবা দেশে আসার পরে, বিশেষ করে আজকের অনুষ্ঠানটা হচ্ছিল তাদের জন্য যারা দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করার পরে বা একটা সময় ভাবেন যে এখন চলে যাওয়া উচিত, কিন্তু যে গিয়ে কি করবেন, অর্থাৎ কি সে মানে কি করবেন, কোন কর্ম করবেন, যেহেতু অনেক সময় শিক্ষিত হইলেও বয়স থাকে না, আবার দেখা যায় আহ সে ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা না থাকলেও ভয় পান, তো তাদের জন্য আজকের অনুষ্ঠানটা এবং একজন সফল উদ্যোক্তাকে এনেছি। তো তার কাছে যদি কোনো কিছু জানতে চান, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে রাখতে পারেন। আমরা প্রত্যেকের কমেন্টস, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ বা কোনো প্রশ্ন আকারের, আমরা প্রত্যেকগুলো প্রশ্ন বা কমেন্টস গুলো পড়ে জানানোর চেষ্টা করব। এবং যারা যারা যুক্ত হয়েছেন তারা সবাই এখন কমেন্টস করতে পারেন। অনুষ্ঠানের একটা পর্যায়ে, অর্থাৎ 30 মিনিট বা 40 মিনিট চলমান থাকা অবস্থায় আমরা একটা সময় বিরতি দিয়ে আপনাদের কমেন্টস গুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথির সঙ্গে আলোচনা করব। তিনি যদি তার কাছে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর জবাব তিনি দিবেন। তো এখন আমরা নজরুলের কাছে যাব, যে এই যে আপনি যে দেশে কোরিয়া থেকে 4 মাস 10 মাস শেষ, অর্থাৎ 4 বছর 10 মাস শেষ করে গেলেন, তারপরে গিয়ে কি আপনি ব্যবসা শুরু করলেন, বা কিভাবে আপনি উদ্যোক্তা হলেন, বা কিভাবে আপনি কি মানে কোন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এটা যদিও বলে গেছেন, তারপরে যদি আপনি ধারাবাহিকভাবে বলতেন, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তারা আবার জানতে পারবে। জি যে আমি কোরিয়া থেকে যখন দেশে আসার চিন্তা করি, তখন আমি আহ, অনেক ব্যবসার সম্পর্কে এই খুঁটিনাটি জানার চেষ্টা করি, এই জি অনলাইন থেকে, ইউটিউব থেকে, বা যারা পরিচিত আছে তাদের থেকে। তো আমি আহ, কোরিয়া থাকা অবস্থায় অনেক ব্যবসা সম্পর্কে ধারণা নিছি। এগ্রো জি এগ্রো সেক্টরে আমার কাজ জি করার ইচ্ছা ছিল তখন। ফার্ম, ভ্যারাইটিস ফার্ম করার খুব ইচ্ছা ছিল আমার। তো এরপর যখন দেশে চলে আসলাম, দেশে চলে আসার পরে এগুলি নিয়ে আরো স্টাডি করলাম, দেখলাম, খোঁজ খবর নিলাম। নেওয়ার পরে দেখি যে এখানে কাজ করা অনেকটা রিস্ক, ঝুঁকি আছে। তো তারপরে অনেক চেষ্টা করছি, বিভিন্ন খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করার পরে শেষমেশ আমার পুরাতন যে ব্যবসা, টেলিকম ব্যবসা, জি ওইটার মধ্যে আবার ঢুকে পড়লাম। ওইটা আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও ঢুকে পড়লাম ওইটার মধ্যে। আমার মধ্যে একটা চিন্তা কাজ করতেছিল যে আমি দেশে আসছি, 2 মাস 3 মাস বসে আছি, কোনো কাজ নাই, কর্ম নাই, আমি কি করব। এই কারণে জি দ্রুত একটার মধ্যে ঢুকে পড়া, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, একজন এইখানে প্রবাসী যখন আপনাকে একটু একটু থামে প্রশ্নটা করতে চাই, একজন প্রবাসী যখন দেশে যাওয়ার সিদ্ধান্ত নেবে, তখন তার উচিত কি সাথে সাথে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা? এখানে যদি আপনি একটু ফোকাস করতেন। না, যখন কোনো প্রবাসী দেশে ফিরে আসে, তখন জি তাকে অন্তত 6 মাস, মিনিমাম জি 6 মাস তাকে পর্যবেক্ষণে থাকা, যে কোন ব্যবসা করলে ভালো হবে, কোনটা আমার জানা আছে, কোনটা আমি করতে পারবো, কোথায় করলে সুবিধা হবে, কোনটা প্রফিট আছে, কোনটা ঝুঁকি কম, রাইট। এই জিনিসগুলি পর্যবেক্ষণে থাকা অন্তত 6 মাস, 1 বছর। এই জি জন্য দেশে আসার আগেই 6 মাস যেন দেশে বসে খাইতে পারি, দেশে বসে ব্যবসা 6 মাস বা 1 বছর হোক বসে খাইতে পারি, এইরকম একটা চিন্তা চেতনা নিয়েই দেশে ফেরা উচিত। না হলে হতাশার মধ্যে যে কোনো জায়গায় ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবে। ভুল জায়গায় রাইট। ইনভেস্ট যদি করে ফেলে, একজন যদি দেশে 6 মাস বসে খাইলে কি হবে, দেশে 6 মাস বসে খাইলে না হয় 6 লাখ টাকা তার খরচ হবে 6 মাসে, 1 বছরে বসে খাইলে না হয় তার 12 লক্ষ টাকা খরচ হবে, নষ্ট চলে যাবে। কিন্তু সে যদি তাড়াহুড়ো করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে, তাহলে তাকে 6 লক্ষ আর 12 লক্ষ না, তাকে কোটি টাকা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে যার তাকে, যার অ্যাবিলিটি অনুযায়ী। হ্যাঁ, যার যার এবিলিটি অনুযায়ী, এই জন্য জি সময় নিয়ে দেখে শুনে বুঝে তাকে যে কোনো কিছু শুরু করা উচিত। পাশাপাশি জি যদি কারোর ব্যবসা করতে
ইচ্ছা থাকে, ব্যবসা যদি সে না বুঝে থাকে, ব্যবসা করার ইচ্ছা কিন্তু সে বোঝে না, তখন তাকে সেই ব্যবসা সম্পর্কে স্টাডি করতে হবে, সেই ব্যবসা শিখতে হবে। এই জন্য আমার পরামর্শ হইলো, যদি আমার টাকা আছে আমি আসে ব্যবসা শুরু করে দিলাম, এরকম না। যে ব্যবসা আমি করতে চাই সে ব্যবসা প্রয়োজনে আমি অন্য জায়গায় চাকরি করি, প্রয়োজনে অন্য জায়গায় 6 মাস চাকরি করুক, চাকরি করে ব্যবসাটা বুঝে এরপরে শুরু করলে তাহলে তার ক্ষতির সম্ভাবনা কম থাকে। না হলে এখন অনেকে দেখা গেছে যে দেশে আসার পরে বন্ধু বান্ধব একটা ব্যবসার লোভ দেখাইছে, সেখানে সে ব্যবসা টাকা ইনভেস্ট করছে, বন্ধুর অনেক অভিজ্ঞতা আছে, তো বন্ধুর অভিজ্ঞতা আছে, আমার টাকা আছে, এখন দেখা যাবে যে 2 বছর পরে কি হবে, বন্ধুর টাকা হয়ে গেছে, আমার অভিজ্ঞতা হয়ে গেছে, এরকম হয়ে যায়। এই জন্য খুব সচেতনতা ভাবে, খুব চোখ কান খোলা রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। জি ভাই, এখন আপনার বিষয়টা শুনতে চাই। আপনি আসার পরে কিভাবে মানে দেশে অবস্থান করলেন, এরপরে কিভাবে ব্যবসা শুরু করলেন, মানে এটা একটু ধারাবাহিকভাবে শুনতে চাই। আমি যখন দেশে আসলাম, দেশে কোরিয়াতে যাওয়ার আগে আমার টেলিকম ব্যবসা, যেটা একটু আগে বললাম, 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমি টেলিকম ব্যবসা করছি, মোবাইল সেক্টরে দোকান ছিল আমার ফার্ম গেটে। তো ঘুরে আসার পরে আমি আবার ওখানে ঢুকে পড়লাম, যেটা বললাম একটু আগে। কিন্তু ওখানে আমার মূল কাজ ছিল না, মূল আমার চিন্তা ছিল এটা যে আমি ভালো একটা কিছু করব। মানে আপনি যেহেতু আগে থেকে টেলিকম ব্যবসা জানা আছে, এখন আপনি অন্য বিকল্প কিছু খুঁজতেছিলেন, পাচ্ছেন না বিদায়, যেহেতু আপনার এটা জানা আছে, আবার এটাতে ইনভলভ হইলেন আপাতত। তারপরে জি, আমি অন্য কোনো কিছু সঠিক গাইডলাইন পাচ্ছিলাম না। আমার চিন্তায় ছিল রিয়েল এস্টেট ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসাটা আমার চিন্তায় ছিল, কিন্তু আমি সঠিক গাইডলাইন পাইতেছিলাম না বলে আমি শুরু করতে পারি নাই। মোবাইলের ব্যবসাটাই করতেছিলাম, যেহেতু আগে থেকে ওটা আমার ছিল, রানিং ছিল। তো খুঁজতে খুঁজতে পরে আমি একটা সঠিক গাইডলাইন বা বিশ্বস্ত একটা মাধ্যম যখন পাইলাম, তখন আমি ওইটা থেকে এখানে বের হয়ে চলে আসলাম। তো ওটা ভালো ব্যবসা ছিল, রিয়েল এস্টেটটা ভালো ব্যবসা। তো ওইটা আসার কারণ কি, আমি যখন দেখলাম যে আমি যে ব্যবসাটা করতেছি ওটা হলো একটা লো ভ্যালু প্রোডাক্ট, যে প্রোডাক্টের দাম কম, আর ওইটা থেকে আমি যদি হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে আমার পরিশ্রম কম, ইনকাম বেশি, লাভ বেশি। যেমন আমি যদি একটা প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্টে আমার লাভ হলো, একটা সেল করলে 1000 টাকা, ধরে একটা মোবাইল বিক্রি করে আমার লাভ হলো যদি 1000 টাকা, বা একটা চার্জার, হেডফোন, ছোট লো ভ্যালু প্রোডাক্ট যেহেতু, হয়তো 100 টাকা, 50 টাকা, 200 টাকা বিভিন্ন লাভ হয়। তাতে আমাকে 10,000 টাকা লাভ করতে হলে 1000 টাকার প্রফিটের প্রোডাক্ট বিক্রি করলে 10টা প্রোডাক্ট সেল করতে হয়। 10টা প্রোডাক্ট সেল করতে হলে আমাকে সবাই তো আর কেনে না, 30 জন কাস্টমার সাথে কথা বলতে হয়। 30 জন কাস্টমার সাথে কথা বললে আমি 10টা প্রোডাক্ট সেল করতে পারি। 10টা প্রোডাক্ট সেল করলে আমি ধরে নেই 1000 টাকা লাভ হয়, 10,000 টাকা লাভ হয় আমার। কিন্তু আমি যদি হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে আমি এই 30 জনের উপর যদি কাস্টমার সাথে কথা বলি, সেখান থেকে আমার যদি 2টা প্রোডাক্ট সেল হয়, হাই ভ্যালু প্রোডাক্টে যদি 2টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আমার রিয়েল এস্টেট ব্যবসা তো এখানে প্রফিটও বেশি, দামও বেশি। সেহেতু এখানে একটা বেচলেই আমার 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, কোনোটা 2 লাখ, এরকম থাকে একটা লাভ বিক্রি করলে। তাহলে আমি এখানে সময় লস করতেছি, এখানে আমি দীর্ঘ টাইম দৌড়াইতেছি, অনেক দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখি তো অল্প একটু পথ আসছি। জিনিসটাই ভাই, আপনার এইখানে একটু শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন, আপনি কত গভীরভাবে চিন্তা করলেন যে আমি যেহেতু টেলিকম, প্রথমে আপনি কোরিয়া থেকে ফেরত গিয়ে কিন্তু আপনি যে কোনো ব্যবসা শুরু করেন নাই। আপনি আগে টেলিকম ব্যবসা জানতেন, জানার পরে ওই ব্যবসা করবেন না, বিকল্প কিছু খুঁজতেছিলেন, কিন্তু খুঁজে না পেয়ে কিন্তু আপনার যেহেতু অভিজ্ঞতা ওই লাইনে আছে, আপনার লস খাওয়ার সম্ভাবনা নাই, সেহেতু কিন্তু আপনি আবার ওটাতেই ফেরত দিয়েছেন। কিন্তু যখন আবার আপনার মূল টার্গেট যেটা ছিল রিয়েল এস্টেট, আপনি সেটা খুঁজতেছিলেন, কিন্তু এইখানে একটা গভীর বিষয়, মানে গভীরভাবে চিন্তার বিষয়, আপনি দেখলেন যে আমি যদি 10টা মোবাইল সেল 30 জনের সঙ্গে যদি কথা বলি, বা সে যদি 1000 করে লাভ করছে, মানে একটা প্রোডাক্টে লাভ করি, যদি 10 জনের কাছে সেল হয়, তাহলে আমার 10,000 টাকা সেল হবে।
আর যদি আমি হাই প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেখানে আমি যদি 10 জনের সঙ্গে কথা বলে 5 জনের কাছে বিক্রি করি, 1 লাখ করে লাভ হলো তো 5 লাখ। তার রাইট। মানে এখানে সেইখানে বিষয়টা এরকম যে আপনার খুব সূক্ষ্মভাবে আগে চিন্তা করতে হবে। ওই মানে হুজুকে পাগল হওয়া যাবে না। একজনের লাভ হইতেছে আপনারও হবে, কিন্তু না, আপনি আপনার আকল দিয়ে, আপনি আপনার বিবেক দিয়ে আগে চিন্তা করতে হবে। বিষয়টা এরকম নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটাই, এটাই, এটাই। জি 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 নিজের জি বলেন। ব্যবসা হলো ক্যালকুলেশন। জি যদি জি জি ক্যালকুলেশন না থাকে, জি আন্দাজে দৌড়ায় তো আর লাভ নেই। জি জি বালির মধ্যে আমি অনেক দৌড়াইলাম, আধা ঘন্টা দৌড়ানোর পর পিছনে তাকা দেখা তো অল্প পথ আসছি। জি 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 এই জন্য আমি কি বালির মধ্যে দৌড়াইতেছি নাকি ভালো রাস্তায় দৌড়াইতেছি, এটা আমার আগে দেখে নেওয়া উচিত। জি 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 যখন জি আমি এই জি ক্যালকুলেশনটা বুঝে গেলাম, এই জি ক্যালকুলেশনটা যখন যখন আমি বুঝতে পারছি, তখন থেকে আমি আগেরটা ওই লো ভ্যালু প্রোডাক্ট অফ করে দিয়ে আমি হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করছি। শুরু করার জি পরে জি জি এখানে আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে আমি খুব জি ভালো এখন এখন sales আবার করি। ধারাবাহিক বর্ণনা করেন, আপনি কিভাবে যুক্ত হলেন, কিভাবে খুঁজতেছিলেন, মানে সেটা সন্ধান কিভাবে, আবার সেখান থেকে আপনি কিভাবে উদ্যোক্তা হলেন, এই বিষয়গুলো যদি একটু ধারাবাহিক বর্ণনা আমি করতেন। বুঝতেছিলাম রিয়েল এস্টেট জি জি ব্যবসা এখান কারা থেকে জি করে। যে কোনো জি 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 ব্যবসা, যে কোনো ব্যবসা যদি আমি করতে চাই বা আমার করার ইচ্ছা থাকে, তাহলে দেখতে হবে যে এই ব্যবসা কারা করে জি এবং কারা করে সফল। জি যারা ওই ব্যবসা যে করে সফল, সে যেভাবে যেই পথে সফল হয়েছে, আমাকে ওই পথে অনুসরণ করে গেলে আমি সফল হবো ইনশাল্লাহ। জি এই জন্য আমাকে দেখতে হবে, যেহেতু আমি রিয়েল এস্টেট ব্যবসা করব, সেহেতু রিয়েল এস্টেট জি ব্যবসা কারা করে, কিভাবে করতেছে, তাদের গাইডলাইন নিতে হবে। জি এই জন্য আমি খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে জি অনলাইনের মাধ্যমে আমি একটা প্ল্যাটফর্ম পাই, খুবই সুন্দর। জি তাদের সাথে আগে পরিচয় কখনো আমার ছিল না। জি পরে ওখানে যাওয়ার পরে পরিচয় হলো, কথা বার্তা শুনলাম, বললাম, সবকিছু মিলে আমার খুব ভালো লাগছে। আমাদের বর্তমান যে চেয়ারম্যান, আমাদের গিরিডের জি চেয়ারম্যান শামীম সাহেব, খুবই ভালো মনের একজন মানুষ। উনি আমার যথেষ্ট গাইডলাইন করছে। তো ওনার পরামর্শে, ওনার সাথে থাকি আমি রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে আসি। তো খুঁজতে খুঁজতে উনাকে পাই, উনার সাথে বিভিন্ন কথাবার্তা হয়। এরপরে আমি জি রিয়েল এস্টেট ব্যবসায় আসি। আসার পরে জি উনার গাইডলাইন অনুযায়ী আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো দিকে অনেক দূরে আগাইছি ইনশাল্লাহ। জি এখন আপনি ধারাবাহিক একটু বর্ণনা করতে থাকেন সে ব্যবসার মানে বর্তমান এ- পরিস্থিতি কি। হ্যাঁ, জি এখন আমি প্রথমে শুরু করি রিয়েল এস্টেট ব্যবসাটা। আর জি একটা জিনিস বলে রাখি, মানুষ মনে করে রিয়েল এস্টেট ব্যবসা করতে অনেক টাকা লাগে। হ্যাঁ রিয়েল হ্যাঁ এস্টেট হ্যাঁ ব্যবসা এখানে করতে একটা অনেক প্রশ্ন টাকা যে লাগে। আপনি এই যে রিয়েল এস্টেট ব্যবসা যে গেলেন, মানে জমি কেনা বেচা বা এই এই টাইপের, তো এক কথা আমরা যদি খাস বাংলায় বলি, তাহলে সেখানে জমি কেনা বেচা তো বিগ অ্যামাউন্টের প্রয়োজন। এইখানে যদি আপনি একটু ক্লিয়ার করতেন বিষয়টা। যদি ক্যালকুলেশন ঠিক থাকে, যদি জি একটু মাথা খাটানো যায়, তাহলে বুদ্ধি জি বাইর হয়ে আসে। জি রিয়েল এস্টেট ব্যবসা মানেই, রিয়েল এস্টেট একটা লাক্সারি ব্যবসা, এটা সবাই জানি, কিন্তু এটা করতে অনেক টাকা লাগে, এটা আমরা মনে করি। কিন্তু আসলে জি রিয়েল এস্টেট ব্যবসা কম টাকাও করা যায়, বেশি জি টাকা লাগে না, যদি একটু চিন্তা চিন্তা করে করা যায়। আমরা যেভাবে করছি, আমরা অল্প বিনিয়োগ করি করছি, সামান্য বিনিয়োগ করি করছি। জি আমরা একটা জমি প্লট বুকিং দিছি প্রথমে। একটা জি প্লট বুকিং দিয়ে এরপর সেটার উপর ডিজাইন করছি, কয়তলা বিল্ডিং হবে, কোন ফ্লোর, কত কত স্কোয়ার ফিট হবে, এগুলি একটা ইঞ্জিনিয়ারের দিয়ে এটা আমরা লেআউট করছি। করার পরে এরপরে আমরা এখানে ফ্ল্যাটের শেয়ার সেল করা শুরু করছি। তাহলে ভাই, আমরা বিনিয়োগ করলাম এটা তো সাময়িক। জি 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 আমি একটু আরেকটু মানে সে ধারাবাহিকতা চাচ্ছি, সেটা হলো এখন তো আপনি অলরেডি বিনিয়োগে চলে গেছেন, এই যে বিনিয়োগ করতে গিয়ে আপনার কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, বা আপনি কি চ্যালেঞ্জটা গ্রহণ করছেন, এই বিষয়গুলো যদি একটু বর্ণনা করে এরপরে যদি আপনি মূল জায়গায় যাইতেন আর কি। মানে কিভাবে কিভাবে প্রথম ইনভেস্টটা করলেন, সে আপনার শুরুটা কিভাবে ছিল, এই বিষয়গুলো যদি একটু বলতেন। শুরুটা প্রথমে যখন ওনাদের সাথে পরিচয় হইলো, আমার জি পরিচয় জি হওয়ার জি জি পরে জি জি, আমি এখান থেকে আবার জি এখান থেকে আমি প্রথমে ওনাদের পর্যবেক্ষণও রাখলাম, জি আসলে ওনারা কি করে, রাইট আমার রাইট জি ইনভেস্টটা নষ্ট হবে কিনা, আমার ইনভেস্টটা জি আমি ক্ষতিগ্রস্ত হবো কিনা, তারা কতটুকু জি বিশ্বস্ত, এই যে জিনিসগুলি চিন্তা ভাবনা করলাম। বা তাদের সাথে কারা কারা আছে এখানে। ভালো মানুষ ছাড়া তো রিয়েল এস্টেট ব্যবসা টিকা খুব কঠিন। রিয়েল এস্টেট কঠিন সেক্টরে জি অনেক প্রতারণা হয়। জমি কেনার পরে জমি বুঝে পায় না, ফ্ল্যাট কেনার পরে বুঝতে রাইট, পায় না, 3 থেকে 5 বছর সময় লাগায়। কাগজপাতির বোঝার ব্যাপার স্যাপার আছে। জুতার বিষয় থাকে, অনেক কিছু থাকে। জি আমি জি 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 আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি ইনভেস্ট করিনি প্রথমে। জি জি প্রথমে আমি এইখান থেকে জানতে চাচ্ছেন মূল বিষয়গুলা। আমার কাছে টাকা ছিল, কিন্তু আমি ইনভেস্ট করি নাই। আমি প্রথমে লার্নিং নিছি।
আমি জি প্রচুর ট্রেনিং করছি, জি শিখছি জি আগে। জি আগে এইখান থেকে শিখার এইখান পরে এইখান থেকে জানতে চাচ্ছি যে আপনি যুক্ত হলেন কিভাবে? হুট করে তার এই যেহেতু জমি কেনা বেচা একটা কিন্তু চারটেখানি ব্যাপার না, এটা কিন্তু যে সে পারবে না, অনেক শিক্ষিত লোক কিন্তু জমির কাগজপত্র বোঝে না। তো যেহেতু একটা রিয়েল এস্টেট ব্যবসা, মানে আপনি অন্য থেকে কিনবেন, আর যে আপনার ব্যবসা তো যেহেতু ঢাকা শহর, আর ঢাকা শহর তো ট্যালেন্ট লোকের অভাব নেই, অনেক হুম, অশিক্ষিত লোকজনও শিক্ষিত লোকজনের চাইতেও বেশি ট্যালেন্টেড। তো সেই জন্য এই বিষয়গুলো একটু যদি ক্লিয়ার করতেন। হুম। তো এই বিষয়ে এটাই আমি অনেক শিখছি আর কি, ওদের কাছ থেকে অনেক জি জি ট্রেনিং জি নিছি। জি ট্রেনিং এর মাধ্যমে আমি আহ, প্রায় 3 মাস মতো ওদের সাথে থাকছি। প্রথমে হলো লোকগুলি দেখছি যে লোকগুলি কিরকম, জি জি যাদের জি সাথে আমি ব্যবসা করব, আমার পার্টনার, তারা এক সময় তাদের সাথে পার্টনার হব। তো আমার জি পার্টনার তারা হবে, তারা কি রকম। জি পার্টনার যদি ভালো না হয় তাহলে তো ওই রকম হয়ে যাবে, পার্টনার হয়ে জি যাবে টাকা, আর আমার হয়ে যাবে অভিজ্ঞতা। সেই জন্য হ্যাঁ আমি জি আগে পার্টনার দেখছি তারা কি রকম, তাদের বিষয়ে খোঁজ খবর নিছি। সবকিছু মিলে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখানে প্রতারিত হব না বা ঠকবো না। জি চোখ কান জি খোলা রেখেই আমি আগাইছি। জি অন্ধবিশ্বাস কারো করা যাবে না, জি মানুষ জি দেখে চেনা যায় না, উপরে এই যে দেখতে আপনার সবাই ছোট ভালো। ছোট কথাগুলো কিন্তু অনেক মূল্যবান। অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না। আমি জি জি অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না, দেখে শুনে বুঝে চোখ কান, বিশ্বাস আমি করব কিন্তু চোখ কান জি খোলা রেখে, হ্যাঁ জি অন্ধভাবে করা যাবে না। মানুষ জি প্রতারকরা মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো কথা জি বলে, তার আড়ালেই তার একটা খারাপ উদ্দেশ্য লুকায়িত থাকে। এই জিনিসগুলি আমি খুবই, মানে আমার নিজের ব্রেন দিয়ে, আমার নিজের চিন্তা দিয়ে আমি এগুলি আহ, দেখছি যে তারা কি করে, তাদের গতিবিধি, জি আমি এগুলি খেয়াল রেখে তারপরে সামনে আস্তে আস্তে আগাইছি। এরপর আমি তাকে বিনিয়োগ করলাম, কিছু অল্প বিনিয়োগ করছি, অল্প বিনিয়োগ করে সাথে যুক্ত হয়ে ভিতরে কিছু খোঁজ খবর নিছি, নিয়ে এরপর জি আস্তে আস্তে আমি সেখানে আগাইছি। বর্তমান আমি সেখানে তার সেই কোম্পানির একজন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি। পাশাপাশি জি গিয়ে আইল্যান্ডের ফাউন্ডার ডিরেক্টর হিসেবে আছি। এখানে জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং ভবিষ্যতেও আহ, একসাথে ব্যবসা করব। আপনাকে এখানে একটু থামাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, সেই দর্শক মন্ডলী অনেকেই যুক্ত হয়েছেন অলরেডি, মাঝে মাঝে দেখা যাচ্ছে 20 জন 30 জনও দেখা যাচ্ছে। তো আপনারা যারা যারা অলরেডি যুক্ত হয়েছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা অনুষ্ঠানটা আরেকটু কন্টিনিউ করবো, এরপরে আপনাদের কমেন্টস গুলো পড়ে জানানোর চেষ্টা করব। তো যারা ইতিমধ্যে কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, সেটা যে যে কোনো কমেন্টস হোক, সেটা অনুষ্ঠানের পক্ষে বা বিপক্ষে, বা আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে যদি কোনো কিছু জানতে চান অথবা কোনো কিছু প্রশ্ন করতে চান, আমরা সেই প্রশ্নগুলো আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে করে উপস্থাপন করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকের কমেন্টসে আমরা পড়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা কমেন্টস করতে পারেন। আর এই অনুষ্ঠানটা কেমন লাগছে, আর যদি কোনো প্রবাসী মানে প্রবাস ফেরত কোনো ভাই বা কোনো উদ্যোক্তা যদি আমাদের কোনো শোতে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমার মেসেঞ্জারে নক করতে পারেন। আমি আপনার সঙ্গে প্রথমে কথা বলে এরপরে যদি মনে করি যে না আপনাকে আনা উচিত, তাহলে ইনশাল্লাহ আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো। তো যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য একই বার্তা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আমার মেসেঞ্জারে নক দিবেন। যদি আপনাদের কোনো গল্প থাকে, সেটা আহ সফলতার গল্প অথবা ব্যর্থতার গল্প, যে কোনো গল্প যদি শেয়ার করতে চান, তাহলে আমার মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। জি ভাই, তো এই যে আপনি যে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেলেন, আমরা এই পর্যন্ত জানতে পারলাম। যুক্ত হওয়ার পরে এখন আপনার সেই রিয়েল এস্টেটের ব্যবসাটা কোন পর্যায়ে আছে, বা আপনি কোন পর্যায়ে আসছেন, এই বিষয়গুলো যদি একটু আপনার ধারাবাহিকভাবে বর্ণনা করতেন। যে আমি তো যেটা বললাম, আমি কোম্পানির জি সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি জি আমার একটা টিম আছে, জি আমরা টিম হিসেবে টিম বেঁধে কাজ করি। আমার একটা টিম জি আছে, আমার টিমে প্রায় আহ, 12 জন লোক আছে আমার টিমে। ভাই, এখানে একটু থামাই, এই 12 জনই কি মানে প্রবাস ফেরত প্রবাসীরা নাকি না, যারা প্রবাসীদের থাকেন এই টাইপের কেউ? এখানে সব ধরনের লোকই আছে, যারা জি 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 মানুষকে হেল্প করতে চায়, সততা আছে, যাদের মধ্যে আমানতদারিত্ব আছে, এই ধরনের জি লোক আমি খুঁজে বের করছি। এই ধরনের জি লোক আমি খুঁজে বের করে তাদের সাথে আমি ব্যবসা করি। তো জি এখানে ব্যবসা করতে হলে রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে অনেক প্রশ্ন আছে মানুষের, অনেক নেগেটিভ জি চিন্তা আছে, বাস্তবে হয়ও তাই। জি আমি জি চাই জি যে রিয়েল এস্টেট ব্যবসা, ভালো মানুষ আগায় আসুক। জি খারাপ মানুষের ভালো মানুষ যখনই কোনো কাজ থেকে দূরে থাকে, সেখানে খারাপ মানুষের ঢুকে পড়ে। আমি জি চাই যে রিয়েল এস্টেট ব্যবসা, যেই নেগেটিভিটি মানুষের মধ্যে কাজ করে আছে, মানুষ জমি কিনতে গেলে ভয় পায়,
ফ্ল্যাট কিনতে ভয় পায়, জমি বিক্রি জি করতে গেলে মানুষ ভয় পায় যে আমি টাকা জি দিয়ে জি ফেরত আসতে পারবো কিনা। তো জি এখানে যদি আমরা এরকম একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, যাদের জি কাছে মানুষ চোখ বন্ধ করে টাকা দিয়ে দেবে, জি মানুষ যাদের বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা থেকে মানুষ নিশ্চিন্তে লেনদেন করতে পারে, এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা আমার। তো আলহামদুলিল্লাহ সেই প্ল্যাটফর্ম অনেকটা হয়ে গেছে, আগাইতেছে, জি অলরেডি জি। 12 দিন হয়ে গেছে। তো আমরা আরো বাড়তেছে দিন দিন। আমরা এই টিম নিয়ে সামনে আগায় যাইতেছি, ইনশাল্লাহ আমরা এখন অল্প দিনের আপনাদের মধ্যে। সে রিয়েল এস্টেটের ব্যবসাটা কতদূর অগ্রসর হয়েছে, বা আপনারা কি লাভের মুখ টুক দেখতেছেন, বা কোন পর্যায়ে আছে? হ্যাঁ, আমরা শুরু করছি। আমরা জি এখনো তো অনেক দূর যাইতে পারি নাই, কিন্তু অনেক দূর যাওয়ার জি স্বপ্ন জি দেখতেছি আমরা। জি আমরা জি জি। শুরু করছি আমাদের একটা 6 কাঠার উপরে 10 তলা বিল্ডিং, কাজ শুরু হয়ে গেছে, পাইলিং শেষ, সেখানে অলরেডি বেজের কাজ কাজ শুরু শুরু। হয়ে গেছে। হ্যাঁ, পাইলিং এর কাজ শুরু, জি জি পাইলিং শেষ, জি কলামের ঢালাইগুলি চলতেছে। হয়তো জি আগামী 2 মাসের মধ্যে হয়তো একটা ছাদ হয়ে যাবে। আর জি পাশেই আর একটা আছে, 10 কাঠার উপরে 10 তলা বিল্ডিং হবে। ওইটার কাজ জি আমরা আগামী 3 মাস পরে বেজের পাইলিং এর শুরু করব। পাশাপাশি আমরা নতুন আরেকটা প্রজেক্ট হাতে নিচ্ছি, এটা হলো গিরিড আইল্যান্ড এন্ড রিসোর্ট। জি এটা আমরা জমি বুকিং দেওয়া হয়েছে, মানে জি বায়না করা হয়েছে জমি। এটা রেজিস্ট্রি জি এখনো নেওয়া হয়নি, পর্যায়ক্রমে রেজিস্ট্রি শুরু হবে হয়তো এই মাসের মধ্যে। আহ, এই মাসের শেষের দিকে হয়তো রেজিস্ট্রি শুরু হবে, বা আগামী মাসের শুরুতে জি রেজিস্ট্রি শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইভাবে জি। পর্যায়ক্রমে আগায় যাচ্ছে ইনশাল্লাহ আমরা। তার মানে অনেক অনেক দূর ভালো, অগ্রসর হয়ে গেছেন। ইনশাল্লাহ। জি 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 জি। ভাই এখন আমরা একটু দর্শক পর্বে যাব। তো দর্শক পর্বে যাওয়ার আগে আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলি, এখন আপনাদের কমেন্টস গুলো আমরা আপাতত মানে যেহেতু অনুষ্ঠানটা 31 মিনিট হয়ে গেছে, এখন আমরা আপনাদের যে কমেন্টস গুলো করেছেন এই কমেন্টস গুলো পড়ে জানানোর চেষ্টা করবো, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের সম্মানিত অতিথির মাধ্যমেও জানার চেষ্টা করবো। এখনো যারা কমেন্টস করেননি তারা করতে পারেন। আমি এখন কমেন্টস বক্সে যাচ্ছি। অলরেডি পারভেজ মাহমুদ কমেন্ট করেছিল প্রথমে যে আহ, আহ, আপনাদের জন্য মন থেকে দোয়া, আমরাও তোমার জন্য দোয়া করি। আর হাবিব রাজবাড়ি অর্থাৎ হাবিব মামা, তিনি আহ, যোগ হয়েছে, তিনি যুক্ত হয়েছিলেন, আমাদেরকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সাউন্ড ক্লিয়ার আছে। আজাদ মাহমুদ ঠিক আছে ভাই, তিনি আমাদেরকে জানিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারভেজ জানিয়েছিল। আব্দুল্লাহ সাদ, আব্দুল্লাহ সাদ তিনি জানিয়েছিলেন যে ঠিক আছে সবকিছু। আহ আজাদ মাহমুদ, তিনি একজন সৌদি প্রবাসী, তিনি কমেন্টস করেছেন ইনশাল্লাহ সবাইকে শোনার জন্য অনুরোধ করছি, অনেক কিছু বোঝার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আহ হাবিব রাজবাড়ি, তিনি কোরিয়া প্রবেশের ক্ষেত্রে কোনো বয়স সীমা নির্ধারণ আছে কিনা? জি ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা যদি আপনি দিতে চান দিতে পারেন। অর্থাৎ কোরিয়াতে যে আমরা প্রবেশ করবো, অর্থাৎ ওয়ার্ক ভিসা নিয়ে আজ যে আসবো, এক্ষেত্রে বয়সের কোনো সীমা টিমা আছে কিনা? হ্যাঁ, আছে। এটা বয়স থাকতে জি হয় সর্বোচ্চ 18 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকতে হবে। জি। 18 থেকে 19। এমডি মশিউর রহমান, মশিউর রহমান তিনি অনেকগুলো, আচ্ছা, আহ মাশাল্লাহ লিখেছেন। জয়নাল আবিদিন মাশাল্লাহ, এমডি সাইদুল মাশাল্লাহ, আমার পৃথিবী, নজরুল ভাই মিস ইউ, আমার মামা আপনাকেও মিস করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর জুনায়েদ সিদ্দিকী মাশাল্লাহ, এমডি আরিফুল ইসলাম মাশাল্লাহ, নওশাদ আলী মাশাল্লাহ, হজরত মাশাল্লাহ। দুপুরে দেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি সরাসরি দর্শক মন্ডলী, আপনারা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে কোনো, যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। আপাতত যে কমেন্টস গুলো আছে তার মধ্যে থেকে আমরা কিছু কমেন্টস পড়ে আপনাদেরকে জানিয়েছি। আমরা অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করবো, যেহেতু অনুষ্ঠান সে এখনো অনেক প্রশ্নগুলো বাকি আছে আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে, যেগুলো জানার দরকার এবং বোঝার দরকার একজন প্রবাসীর জন্য। জি নজরুল ভাই, এখন আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে হলো একজন প্রবাসী দেশে এসে তার কি করা উচিত? আসলে কি সে ব্যবসা করবে নাকি চাকরি করবে? এক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমরা তো আপনার সফলতার গল্প শুনলাম মোটামুটি, এখন আমরা এই এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি।
চাকরি আর ব্যবসা, জি চাকরি করে মানুষ, চাকরি করে মানুষ বাঁচার জন্য, জি পরিবারকে সাপোর্ট করার জন্য, জি নিজে বাঁচার জন্য। আর ব্যবসা করে মানুষ বড় হওয়ার জন্য। জি চাকরি করে একটা পরিবারকে হেল্প করা যায়, একটা পরিবারের চাহিদা মেটানো যায়। আর ব্যবসা করলে 10টা পরিবারের হেল্প করা যায়। জি জি অর্থাৎ নিজেরও চাকরি, কর্মসংস্থান জি 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 রাইট, জি বলেন। নিজেরও কর্মসংস্থান হয়, অন্যেরও জি কর্মসংস্থান হয়। জি 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 তো আমি আমি কখনোই চাকরি করার সৌভাগ্য হয় নাই। পক্ষে না। জি জি আমি চাকরি কখনো করি নাই, সবসময় ব্যবসা করছি। আর ব্যবসা করলে অনেক কিছু করা যায়, চাকরি জি দিয়ে তেমন কিছু অনেক দূর যাওয়া যায় না। জি এই জন্য প্রবাসীরা যখন দেশে আসে সাধারণত সব পরিবারে বেশিরভাগ প্রবাসী ব্যবসাই করতে চায়, চাকরি করার জি পক্ষে কেউ থাকে না বা করতে চায়ও না। কিন্তু জি যদি কোনো ব্যবসা কেউ করতে চায় দেশে আসার পরে, সেই ব্যবসা জি যদি তার জানা না থাকে, আমি মনে রাইট করি তাকে অন্তত 6 মাস 1 বছর সেই ব্যবসার উপরে চাকরি করা উচিত। তাহলে রাইট সে বুঝতে ভাই পারবে যে এই ব্যবসাটা কথাটা আরেকবার কিভাবে। রিপিট করেন, এই কথাটা আরেকবার যদি রিপিট করতেন ভালো হতো। মানে তার কি করা উচিত? যারা, হ্যাঁ, যারা প্রবাস থাকে তারা দেশে এসে চাকরি করতে চায় না, ব্যবসাই করতে চায়। কিন্তু জি ব্যবসা যাদের জানা না থাকে, কোনো জি আইডিয়া না থাকে, তাদেরকে 6 মাস হোক 1 বছর হোক চাকরি করা উচিত। মানে তাহলে যে সেই যে ব্যবসা ব্যবসাটা করবে সেই ব্যবসার করতে উপর চায়, একটা চাকরি করা উচিত। সেই ব্যবসার উপর চাকরি করা উচিত। রাইট জি মানে অভিজ্ঞতা তাহলে অর্জনের জন্য। জি অভিজ্ঞতা অর্জন, চাকরি করার জন্য জি চাকরি করা না, এটা ব্যবসা শেখার জন্য চাকরি করা। জি তো জি 6 মাস 1 বছর চাকরি করলে সে শিখলে বুঝলে, এরপরে যদি সে ব্যবসা করতে যায় তাহলে তার সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, পার্সেন্টেজ কম কম থাকে, জি জি কম জি। থাকে। অসংখ্য এই জন্য ধন্যবাদ। আমি বলবো জি যে দেশে আসার পরে হুট করে কোনো জায়গা টাকা ইনভেস্ট না করে, বন্ধু বান্ধবের কথায় বা পরিচিত জনের কথায় হুট করে কোনো জায়গা জি না বুঝে টাকা ইনভেস্ট না করে, আগে বুঝে শুনে জানে তারপরে শুরু করা উচিত। জি 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 ভাই আর একটা বিষয় আপনি ছোট ছোট মানে উত্তর দিয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতেছেন, এই জন্য আপনার অনুষ্ঠানের মাঝেও ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে হলো আহ যারা দেশে ফিরতে চায় আমরা দেখি আর কি, বা এখন যেহেতু আমি নিজেও প্রবাসে আছি, দক্ষিণ কোরিয়াতে আছি, আমি যেহেতু এই প্রবাস যাত্রা নিয়ে অনুষ্ঠান করি, অর্থাৎ অনুষ্ঠানের পিছনেও কিন্তু আমি অনেকের সঙ্গে গল্প করি। তো দেখা যায় অনেকেই মনে করেন যে দেশে ফিরতে চায় না। সে কারণ কি দেখা যায় সে হয়তো সে ঘরের কাজটা কমপ্লিট হয়নি, অথবা জমি কিনছে ঋণ করে সেই টাকা কমপ্লিট হয়নি। আপনি অলরেডি আপনার মানে গল্প শুরুতে বলে গেছেন যে সে কি পরিমাণ টাকা বা সে হইলে একজন মানুষ চলতে পারে, তখন তার ফেরা উচিত। তারপর আপনারা প্রশ্ন করি যে একজন প্রবাসী মানে দেশে ফিরতে চায় না, কি কারণে? কারণটা হচ্ছে যে সে দুশ্চিন্তায় থাকে, গিয়ে কি করবে। তো এর মধ্যে এই অ্যান্সার গুলো আপনি দিয়েছেন যে দেশে আসার পরে তার কি করা উচিত, অন্ততপক্ষে 5 মাস 6 মাস 1 বছর তার একটু ধৈর্য ধরে ব্যবসা যদি করে সে ব্যবসার উপর একটা চাকরি করা উচিত। এই বিষয়গুলো আপনি আলোচনা করে গেছেন। এখন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যারা দেশে ফিরতে চান, হ্যাঁ একজন প্রবাসী দেশে ফেরার অন্তত 1 বছর আগে তার কি কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেশে ফেরার আগে তাকে চিন্তা ভাবনা করা উচিত যে সে কি করবে দেশে যায়, কোন জি ব্যবসাটা জি করতে পারবে, কোনটা আগে তার তার জানা লক্ষ্য আছে। স্থির করতে হবে। জি লক্ষ্য স্থির করতে হবে আগে, যে কোন জি যেটা তার জানা আছে। যে ব্যবসায় যে করুক, যার জি যেটা জানা আছে সে সেই ব্যবসা করবে, যার যেটা জানা নাই সেখানে ভুলেও যেন সে না যায়। না যায়। জি জি যেটা জানা নাই, অন্যের অভিজ্ঞতা আছে, অন্য অনেক কিছু জানে, সে ভালো করতেছে, তার পিছু আমিও করলাম, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। একজন একটা হোটেল জি করছে, আমি দেখলাম দূর থেকে ওর প্রচুর কাস্টমার, অনেক লোকজন আসে, আমিও পাশে দেখা আর একটা হোটেল করলাম, তাহলে কিন্তু জি তার মতো আমি পারবো না, কারণ সে জি একটা জি সময় পার করে ওখানে আসছে। জি প্রত্যেকটা সেক্টরে এইরকমই। একজন রিয়েল এস্টেট ব্যবসা ভালো করতেছে, আমি যাই আর জি একটা জমি কিনে সেখানে বাড়ি করা, বিল্ডিং করে বিক্রি শুরু করলাম, আমি পারবো না, হবে না, এরকম এরকম হয় না। জি জি এজন্য জি আমি লক্ষ্য ঠিক করব, লক্ষ্য ঠিক করে যদি আমি, লক্ষ্য ঠিক করে নিয়ত ঠিক করে যদি সামনে সততার সাথে আগাই, তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ একসময়। এজন্য লক্ষ্যটা থ্যাংক ইউ। ঠিক করে
আমাকে সেই জি জি লক্ষ্যে যাইতে হলে কতটুকু টাকা প্রয়োজন, কি পরিমাণ ক্যাশ জি প্রয়োজন, সেগুলো সংগ্রহ করা এবং এগুলি লিখে রাখা ডায়েরিতে। আ- হ্যাঁ, এইভাবে অর্থাৎ আস্তে আস্তে আগে আপনার এক আসা। জি আপনার এক কথা হলো, সে যদি দেশে ফিরতে চায় মিনিমাম 1 বছর আগে তার চিন্তা করা উচিত যে আমি দেশে গিয়ে কি করব, ব্যবসা না চাকরি। ব্যবসা হুম, করলে সে কি ব্যবসা করবে, লক্ষ্য স্থির করা, এবং লক্ষ্য সেই স্থির ব্যবসার জন্য তার কত টাকার প্রয়োজন প্রয়োজন হবে আর কি। প্রয়োজন জি জি হবে জি। সেই এবং হ্যাঁ, সেই সেই সঞ্চয়টা করা। জি জি বলেন। এবং সেই ব্যবসার উপরে লার্নিং নেওয়া, জি 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 শিখা শিখা জি যারা করছে, জি যারা করছে তাদের সাথে যোগাযোগ রাখা। যে আমিও তো জি দেশে আসতে চাই, দেশে সেটা করতে চাই। আমার সাথে যেমন জি অনেকে যোগাযোগ করে, আমি রিয়েল এস্টেট জি করি, যারা কোরিয়াতে আছে তারা আমার সাথে অনেক সময় ফোনে কথা হয়, অনেক ভাই জি ব্রাদার যারা আছে, যে ভাই দেশে আসে আপনি আমার জি সাথে ব্যবসা করতে চাই, কি করতে হবে আমার। আমি তাদেরকে অনেক সময় অনেক কথা বলি, আহ, মানে ফ্রেন্ডলি শেয়ার করি যে এইভাবে করা যায়, আমার সাথে ব্যবসা করার অপশন আছে। অলরেডি কোরিয়া থেকে মানে অনেকেই আমার সাথে যুক্ত আছে অলরেডি। জি বড় একটা অনেকগুলি ভাই ব্রাদার আমার সাথে কাজ করে বা আছে, তারা আমার জি থেকে প্লট নিছে, জমি নিছে। হ্যাঁ, তো জি এরকম আছে অনেক, শুরু 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 করে দিয়েছে অলরেডি। কোরিয়া থাকাই শুরু করা যায়, প্রবাসে থাকেও শুরু হুম। করা যায়। কোন ইনভেস্ট করে, আগে ইনভেস্ট করে না, অপরিচিত লোকের কাছে টাকা পয়সা দিয়ে না। যদি সঠিক টাকা জায়গাটা হয়। যদি সঠিক জায়গা হয়, জি যখনই জি বিশ্বস্ত জায়গা ক্লিয়ার হবে তখন টাকা পয়সা দেওয়া যেতে পারে। আমার কাছে জি যারা জি জি দিচ্ছে তারা আমাকে দেখছে বুঝছে তারপরে দেয়, কিন্তু সবাই জি আমার জি কাছে জি দেওয়ার দরকার নাই। আগে দেখেন, বুঝেন, রাইট। শুনেন, তারপরে জি আসতে হবে। হুম, তো ওই জন্য এই জিনিসগুলো চিন্তা করতে হবে, মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। হুম। আর একটা বিষয় হচ্ছিল, এই যে আমরা যারা প্রবাসে থাকি, আপনি নিজে একজন প্রবাসী ছিলেন, আপনি কিন্তু প্রথমে বসে বলছেন যে প্রবাস জীবনটা একটা ত্যাগের সে জীবন। তো সেক্ষেত্রে এই যে আমরা যে এখানে টাকা ইনকাম করি, কম হোক বেশি হোক, প্রত্যেকের কিন্তু কষ্টার্জিত টাকা, একবারে পরিশ্রমের টাকা। তো এই টাকাটা আসলে সবচেয়ে মানে আপনি যদিও বলে গেছেন যে কোথায় ইনভেস্ট করা উচিত, তারপর আবার মানে এই জায়গাটা মানে নির্দিষ্টভাবে আপনাকে কাছে প্রশ্ন করি যে এই কষ্টার্জিত টাকাগুলো মূলত বিনিয়োগ করা উচিত কোথায়, কোন সেক্টরে বা কিভাবে? প্রবাসীদের টাকা আমরা অনেক সময় আবেগী, যারা প্রবাসে থাকে জি বেশিরভাগই আবেগ কাজ করে। যখনই আমাদের দেশ থেকে প্রবাসে যায়, তখনই ওই যা বেতন পায় পুরো টাকাই দেখা যায় পরিবারকে দিয়ে দেয়, বা মানুষকে হাওলাত দিচ্ছে, ধার ধার দিচ্ছে, বিভিন্ন জায়গা ব্যবসার প্রলোভন দেখিয়ে অনেকে নিয়ে নিচ্ছে। একজন ব্যবসার জি অফার করলো, সেখানে টাকা দিয়ে দিয়ে ব্যবসার যুক্ত হইলো, 6 মাস পরে বা 1 বছর পরে দেখা যায় আর তার পুঁজি নেই। ওই জন্য প্রবাসে থাকা অবস্থায় আমার পরামর্শ যেটা, সেটা হলো টাকাগুলি পরিবারকে টাকা দেবে কতটুকু, যতটুকু তার প্রয়োজন। প্রয়োজন। পরিবারকে টাকা প্রতি মাসে কতটুকু টাকা প্রয়োজন। যদি পরিবার যদি বলে আমার প্রতি মাসে 20,000 টাকা লাগবে, তাকে আপনি 25,000 টাকা দেন। যে বলতেছে আমার 30,000 টাকা দরকার, তাকে আপনি 35,000 টাকা দেন। তার চাহিদা থেকে একটু বেশি দেন, সে একটু ভালো থাক। কিন্তু আপনি পুরাটাই তাকে দিয়ে দেন, পুরাটাই যদি আপনি তাকে দিয়ে দেন, তাহলে আপনার নিজে একসময় দেখবেন যে আপনার নিজের কাছে কিছুই নেই। জি জি আহ, আপনার জি এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। একটা ফোন আসছিল, দুঃখিত, আর জি একটা জি ফোন আসার কারণে। ফোনটা ফোনটা রিসিভ করা যাবে না, তাহলে আমরা ডিসকানেক্ট হয়ে যাবো। জি ভাই, ফোনটা কাটবেনও না, রিসিভ করবেন না, তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। জি ভাই, আপনি আমি আশা করি যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন বা শুনছেন, পরবর্তীতে যারা দেখবেন তারা অনেক উপকৃত হবেন। সত্যি আমি নজরুল ভাইকে যখন অতিথি করার জন্য চিন্তা করি, তখন আমি জানতাম না যে নজরুল ভাই এত সুন্দর করে মানে একবার সংক্ষিপ্ত ভাবে সুন্দরভাবে বুঝাই দিতে পারবেন। তা আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আমাদের যারা প্রবাসী প্রবাসী যে সমস্ত প্রবাসীরা রয়েছে, আপনারা তাদের সাথে একটু অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার শেয়ার করতে কোনো টাকা খরচ হবে না, হয়তো একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগতে পারে, কিন্তু অনুরোধ থাকবে আপনারা যারা এখন দেখছেন অথবা পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন, একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো কাজে সহযোগিতা করাও কিন্তু একটা সদ্গায় দাঁড়িয়ে এটা। যদিও নজরুল ভাই কিন্তু একজন হাফেজ মানুষ, আমি যদি এটা এই পরিচয়টা এখনো দেই নাই, তো সেই সেই হিসেবে উনি ভালো বলতে পারবেন। তো ভাই আর একটা বিষয় জানার জন্য, আহ আপনি প্রবাসে থাকা অবস্থায় অথবা দেশে যাওয়ার পরে এমন কোনো ভুল করছেন যেটা
আপনার করা উচিত না, বা এসব বা অন্যদের করা উচিত ছিল না বা উচিত না, এরকম কোনো কিছু আপনার মনে পড়ে? আমি একটা জায়গায় ভুল করছিলাম। দেশে জি, আসার পরে দেশে জি, আসার পরে যদি আমি আরেকটু সময় নিতাম, আমি জি, ২ মাস বাসায় ছিলাম, ২ মাস দেখছি যে কি করা যায়, কোনটা করলে ভালো হয়, খোঁজ খবর করছি। যখন আর মানে ওইরকম পাই নাই, ওইরকম সঠিক গাইডলাইন বা লাইন পাই নাই, তখন আমি আগের ব্যবসায় শুরু করছি। তো আগের ব্যবসা শুরু হুম, করার মাঝেই আমি অন্য ব্যবসা খুঁজতেছিলাম, ভালো ব্যবসা খুঁজতেছিলাম, তারপর তো এটা পাইলাম। তো আমার মানে আরো জি, একটু সময় নেওয়া উচিত ছিল, আমি খুবই সময় কম নিছি। যদি আমি আরো ৬ মাস থাকতাম, খুঁজতাম বা আরো ৬ মাস সময় নিতাম, তাহলে আমার মনে হয় আমি আরো আমার আরো ভালো করতে পারতাম। আরেকটা বিষয় হলো, আমি দেশে আসার পরেই আমার যে টাকা আমার ক্যাশ ছিল, যে টাকা জি, আমি নিয়ে আসছিলাম, আমার ক্যাশ টাকা আমি পুরো এক জায়গায় ইনভেস্ট করে ফেলছিলাম। হুম, একবারে ইনভেস্ট করার কারণে আমার জি, পরবর্তীতে সমস্যা হয়ে গেছে। পরবর্তীতে আমার খরচের টাকা সমস্যা, আমি ব্যবসায় দোকানে মাল উঠাইতে পারি না সমস্যা। এই জায়গা থেকে প্রবাসীরা একটা আমরা বেশিরভাগ ভুল করি। আমাদের উচিত সব টাকা একবারে ইনভেস্ট না করা, একটা ব্যাকআপ মানি রাখা। যদি একটা ব্যাকআপ জি, মানি রাখা যায়, তাহলে আবার ঘুরে দাঁড়ানোর সময় সুযোগ থাকে। ব্যাকআপ মানি না জি, থাকার কারণে হতাশার মধ্যে পড়ে যায়, এরপর আবার প্রবাসে যাওয়ার চিন্তা মাথায় আসে, বা আবার প্রবাসে যাওয়ার জি, প্রয়োজন হয়ে যায়। হুম। তো এই হুম, জন্য যারা প্রবাস থেকে দেশে এসে ব্যবসা শুরু করতে চায়, তাদেরকে সম্পূর্ণ টাকা কোথাও ইনভেস্ট না করে একটা জি। অংশ ইনভেস্ট করে আর একটা অংশ ব্যাকআপ মানি হিসাবে রাখা উচিত। আর বিপরীতে আরেকটা প্রশ্ন হচ্ছিল, এমন কোনো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যা মোটামুটি আপনার মানে সঠিক সিদ্ধান্ত বলে মনে আছে, বা ওটা আপনার সঠিক ছিল মনে হয় এরকম? এটা হলো, আমি যখন প্রবাসে যাই তখন আমার জি, কিছু বাধা ছিল। কিছু বাধা হুম, ছিল, যারা বিবাহিত, তাদেরকে এটা জিনিসটা অনেকটা বোঝে। তো পরিবার থেকে যাইতে দিতে চায় না, বা কিছু বাধা জি, থাকে। তো ওই সময় আমারও ওইরকম ছিল, বাধা ছিল। কিন্তু আমি এগুলি না শুনে আমি একটা নিজের লক্ষ্যকে ঠিক রেখে আমি আগায় গেছি। নিজের কিছু কৌশলগত ভাবে আগাইতে হয়েছে, অনেক কিছু ম্যানেজ করে আগাইতে হয়েছে। তো এখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি যে আমার তখন কি, যে আমি ফেলা রেখে চলে গেছিলাম, বাচ্চা কাচ্চা ফেলা রেখে চলে গেছিলাম প্রবাসে, তোমাদের কথা না শুনে, এটা কি আমার ঠিক ছিল না ভুল ছিল? তারা বলছে যে না, হুম। এটা তোমার ঠিক ছিল, আমাদেরই ভুল ছিল, এটা বলে শিখে যায়। অনেক সময় মানে চারিপাশের থেকে যাই বলুক, নিজের বিবেক ঠিক রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়, তাই না ভাই? হ্যাঁ, এটাই। জি। ভাই, আর একটা সে ঘটনা, প্রবাসে থাকা অবস্থায় অথবা এই যে প্রবাসের থেকে ফেরত গেলেন, এমন কোনো ঘটনা আছে যা আপনার জীবনে একটা শিক্ষণীয় হয়ে থাকবে, বা আছে এরকম কিছু? শিক্ষণীয় বলতে আহ, এই মুহূর্তে আসলে এরকম মনে করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হলো, আপনি মোটামুটি আমার যেই যে প্রশ্নগুলো সচরাচর আমাদের সে প্রবাসী ফেরত ভাইরা যে প্রশ্নগুলো জানতে চায়, বা আমারও মনে প্রশ্ন, আমি যেহেতু একজন প্রবাসী, হয়তো আমিও কোনো সময় ফেরত যাব, আমার মনে যে প্রশ্নগুলো আছে, আমি মনে করি আমার প্রশ্নগুলোই অন্যের প্রশ্ন। সেভাবে আজকের প্রশ্নগুলো সাজিয়েছিলাম। মোটামুটি আপনি ধারাবাহিক প্রশ্ন করার আগে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমি একবারে সংক্ষিপ্ত মানে হানার মতো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কিছু করতে চাই। সেটা হচ্ছে হলো, চাকরি না ব্যবসা? আপনি সে একজন প্রবাসী, কোনটা উচিত, চাকরি করা না ব্যবসা করা উচিত? এক আপনার অভিজ্ঞতার কথায় আলোকে বলবেন। এক কথায় যদি বলি তাহলে আমি ব্যবসা বলবো, কিন্তু জি, না জানে না শিখে না। জি, সেটা তো ব্যবসা, আপনি আপনার। বাট জি, শিখে যাই, জি, বুঝে। হ্যাঁ। আর টাকা কি জমি কিনে রাখবে না ব্যাংকে ফেলায় রাখবে? জমিতে ইনভেস্ট, জমিতে ইনভেস্টের উপর জমিতে কোনো নিয়ে। ইনভেস্ট আমার মনে হয় নাই। কারণ জি, পৃথিবীতে সবকিছুরই প্রোডাকশন আছে, একমাত্র জমির প্রোডাকশন নাই। জমি 10 জি, বছর জি, আগেও ছিল 1 শতক, এখনো আছে 1 শতক, এখন 2 শতক হয়ে যায়নি। জি, জি, সমস্ত প্রোডাক্টেরই প্রোডাকশন হয়, বাট জমির কোনো প্রোডাকশন হয় না, জমির কোনো চাহিদা বাড়ে, জি, মানুষ জি, জি, বাড়তে থাকে। এই জন্য জমির দাম বাড়তেই থাকবে, জমিতে প্রফিট হতেই থাকবে। জমির ব্যবসায় জি। কখনো লস হয় না, যদি আচ্ছা, কাগজপাতি ঠিক থাকে, লোকেশন ঠিক থাকে। জি। আর একটা প্রশ্ন হচ্ছে হলো, আহ একা ব্যবসা করবেন না পার্টনারশিপে ব্যবসা ভালো, কোনটা ভালো যদি ব্যবসা করে?
যদি ভালো পার্টনার পাওয়া যায় তাহলে পার্টনারশিপ নিয়ে করা ভালো, আর যদি ভালো জি পার্টনারশিপ না পাওয়া যায় তাহলে একা একা শুরু করা ভালো। কিন্তু জি ভবিষ্যতে পার্টনার যে ভালো পাওয়া যায় তাকে যুক্ত করতে হবে, করলে জি ভালো দ্রুত জি আগানো যাবে। কারণ একা একা থেকে দলবদ্ধভাবে আগাইলে বেশি আগানো যায়। হুম হুম হুম। আর সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে হলো, অলরেডি বলছেন যদিও, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটাও নিয়ে আসছি যে দেশে ফেরার আগে সবচেয়ে জরুরি কোন কাজটি করা উচিত একজন প্রবাসী কোন কাজটা করা উচিত দেশে ফেরার আগে? দেশে ফেরার আগে আহ, তাকে তার দেশে গিয়ে সে কি করবে ওই লক্ষ্যগুলি ঠিক করা, বা দেশে যাওয়ার পরে সে 6 মাস হোক 1 বছর হোক বসে খাইতে পারবে, বেকার থাকলে বসে খাইতে পারবে, এরকম একটা ব্যাকআপ মানি তার রাখে নিয়ে এখন দেশে আসা উচিত। বা ব্যবসা করার জন্য যতটুকু টাকা প্রয়োজন, সে যে ব্যবসা করতে চায় সেই অনুযায়ী জি। একটা অর্থ যেন থাকে, ক্যাশ থাকে, এরকম একটা নিয়ে দেশে ফেরা উচিত আমার মনে হয়। আর সর্বশেষ যে মনে করেন যে আপনি আপনি এখন সেই মনে মনে ভাববেন, মনে করেন যে একজন প্রবাসী আপনারা ফোন করে বলছে, ভাই আমি 10-15 বছর প্রবাসে আছি, দেশে ফিরতে চাই কিন্তু ভয় পাচ্ছি, কি করব? তাহলে আপনি তাকে কি পরামর্শ দিতেন? ভয় পাওয়া বলতে, হ্যাঁ, এটা আমার অনেকেই আছে, এটা যে দেশে যা কি করব, দেশে জি, গিয়ে কি করব, এই ভয়ে মনে করেন যে আপনি দেশে একজনকে আসতে পরামর্শ পারে না। দিচ্ছেন স্টেপ বাই স্টেপ। হুম। দেশে আসতে ভয় পায়, এরকম এরকম হয়। জি তা আমি পরামর্শ দিলে আমি এইভাবে বলবো যে ভয়ের কিছু নাই। জি যদি সততা নিয়ে, গাইডলাইন নিয়ে, ভালো মানুষের সাথে, ভালো মানুষের পরামর্শ নিয়ে আগানো যায়, তাহলে ভয়ের কিছু নেই। বাংলাদেশে ব্যবসার অনেক ক্ষেত্র আছে, অনেক ভালো ভালো সুযোগ আছে, সেগুলি খোঁজ করে দেখে শুনে বুঝে সে দেশে আসলে ভালো ব্যবসা করার সুযোগ আছে, করতে পারবে, ভয়ের কিছু নেই। সুযোগ আছে। বাদ জি বাকি জি আল্লাহ রাব্বুল আলামিন যদি সহযোগ ইয়ে করে, ভরসা যদি থাকে আল্লাহর উপরে, তাওয়াক্কুল রেখে আগালে জি সে জি ভালো কাজ করতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি আমরা আজকে আপনার আলোচনার মাধ্যমে যদিও আপনি প্রশ্নগুলোর ছোট ছোট উত্তর দিয়েছেন, আমি মনে করি এই প্রশ্নগুলোর উত্তর খুব দামি ছিল, খুবই গোছানো ছিল এবং খুব মানে কার্যকরী। যারা শুনছেন তারা আশা করি সেই মন্তব্যটা লিখবেন। আজকের আমাদের অতিথির যেই ধারাবাহিক বর্ণনা করলেন, যে গল্পটা শুনিয়েছেন বা যেই পরামর্শগুলো দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা একটু মতামত জানালে আমরা বুঝতে পারবো যে আসলে অতিথি কি সঠিকভাবে বর্ণনা করেছেন নাকি আসলে তার কোনো ঘাটতি ছিল। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছিল, অনুষ্ঠানটা কি এইভাবে কন্টিনিউ করা উচিত কিনা, এই টাইপের অনুষ্ঠান প্রয়োজন কিনা, এই বিষয়গুলো যদি আপনার একটু জানাতেন আমি একটু উৎসাহিত হতাম। এমন নয় যে এই অনুষ্ঠান দ্বারা আমার অনেক বেশি উপকার হচ্ছে, ফেসবুক থেকে আমার অনেক ইনকাম হচ্ছে, মূলত ভালো কাজ করা একটা সদকা জারিয়া, ওই ওই চিন্তা থেকে, ওই নিয়ত থেকে কিন্তু ওই অনুষ্ঠানটা শুরু করা। অর্থাৎ এই জন্য আপনারা যারা আছেন যদি একটু শেয়ার করে দেন আমার সঙ্গে, আপনারা সেই সওয়াবের ভাগিদার হবেন, অথবা একটা ভালো কাজে সহযোগিতা করলেন। তো আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন অথবা দেখবেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি কোনো প্রবাস ফেরত ভাইয়েরা ভালো উদ্যোক্তা হয়েছেন অথবা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, এরকম যদি, আমরা উভয় গল্প নিয়ে শেয়ার করবো, শুধু উদ্যোক্তাদের বা ভালো পজিশনে যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করব, তাদের গল্পই শুনবো, বিষয়টা এমন নয়। অর্থাৎ আমরা উভয়ের, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গল্প থেকে আমরা আমাদের জীবনের গতিপথটা নির্ধারণ করার চেষ্টা করব, যে আমাদের আসলে গতিটা কিভাবে বাড়ানো উচিত, কোন দিকে ফোকাস করা উচিত এবং কিভাবে আগানো উচিত। দেখেন, আমি নিজেও কিন্তু একজন প্রবাসী, আমি একজন ব্যবসায়ী ছিলাম। এখন আমি কিন্তু দেশে ফেরার জন্য, আমি গতকালকে নজরুল ভাইকে ফোন দিয়েছি, ভাই যে আমি এরকম চলে যাব, তো এখন কি করা যায়? উনি কিন্তু আমার পার্সোনালি পরামর্শগুলো দিয়েছেন। তো এই পরামর্শটা আমি মনে করি যে একজন যারা প্রবাসে দীর্ঘদিন আছে, যারা প্রবাস থেকে ফেরত যেতে চান, তাদেরও এইটা জানার প্রয়োজন। সেই আঙ্গিকেই, সেই চিন্তাধারা থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা শুরু করা। তো যারা দেখছেন সবাই ভালো থাকবেন, এবং নজরুল ভাইকে আমরা দর্শকদের উদ্দেশ্যে ওনার থেকে কিছু শুনে আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিই। জি ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ আপনি কিছু বলতেন। জি জি, এ পর্যন্ত যে কথাগুলো হলো, আমরা তো আমার কার্যক্রম সম্পর্কে আমাদের একটা ধারণা দিছি। তো প্রবাসে থাকার পরেও যদি আপনারা, প্রবাসে থাকা অবস্থায় যদি আপনারা, কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা করতে চায়, রিয়েল এস্টেট ব্যবসায় আসতে চায়, তাহলে আমি তাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। কোনো পরামর্শ থাক, বা কিভাবে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করা যায়,
প্রবাসে থাকি আমি এখানে বা দেশে আসতে কমেন্ট চাই। বক্সে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা নজরুল ভাইয়ের ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সেখানে উনি উনি খুব দ্রুত অ্যান্সার করেন। প্রয়োজনে তার সঙ্গে যদি তার কন্ট্যাক্ট নাম্বার তখন নিতে পারেন, যদি উনি মনে করেন যে আপনাকে দেওয়া যায় দিবে, কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিব না, আমি ফেসবুক আইডির লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, যারা আপনারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। জি ভাই বলেন এবার। যে এটাই, যদি কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা করতে চায় বা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, শুরু করতে চায়, এ বিষয়ে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তারপর প্রয়োজন হলে আমাকে জি সবাই করতে পারেন। আসসালামু আলাইকুম। জি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি জনাব নজরুল ইসলাম হাফেজ মোহাম্মদুল ইসলাম ভাইকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অন্য যে কোনো এবং আমার জীবনেও পরিবর্তন আনতে পারে। যারা দেখবেন সবাই আশা করি নিজেও দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে শেয়ার করবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।